নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। ফের রাজ্যটাকে কি অশান্ত করার চেষ্টা হচ্ছে? কেন অহেতুক কিছু কিছু এমন নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা হচ্ছে যাতে বাংলায় আবার অশান্তি হবে? আমরা দেখছি প্রত্যেক শুক্রবার নতুন করে করে একটা ঝামেলা পাকানোর চেষ্টা হচ্ছে। সেই যে আজকে 2 মাস আগে বিজেপি সরকারে এলো, তারপর থেকেই দেখছি আমরা রাজাবাজারে গন্ডগোল, পার্ক সার্কাসে গন্ডগোল, একটা নতুন গন্ডগোল এখন পাকানোর চেষ্টা হচ্ছে। এবং কে পাকাচ্ছেন রাজ্যের একটি দলের নেতা, একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী, নাম করেই বলছে। মসজিদের যে ইস্যুটা একটা নন ইস্যুতে পরিণত হয়েছে, সেই যে সরকারে আসার পরেই শুভেন্দু অধিকারী বহু আগেই একটা নোটিফিকেশন দেওয়ার চেষ্টা করেছিলেন যে রাজ্যে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন জোরে জোরে সকালবেলায় চিৎকার দিয়ে আজান দেওয়ার তো কোনো দরকার নেই। আপনারা যারা আজান দিতে চান তারা সময় জানেন, নিজের বাড়িতে আজান দেবেন, মসজিদে গিয়ে আজান দেবেন, সমস্যার কিছু নেই। কিন্তু মাইক বাজিয়ে সবার ঘুম ভাঙানো, যারা ওই ধর্মে বিশ্বাস করে না বা যারা ওই ধর্মের মানুষ নন, তাদেরকেও সকালবেলা আপনি ঘুম ভাঙিয়ে দেবেন, 5 বার আপনি তাদেরকে ডিস্টার্ব করবেন, এর তো কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে দীর্ঘদিন ধরে এই ম্যাল প্র্যাকটিসটা চলছিল। দিনে 5 বার চিৎকার করে মসজিদ থেকে সবাইকে তিতিবিরক্ত করা। শুভেন্দুবাবু ক্ষমতায় আসার পরেই বিজেপি যেখানে যেখানে আছে সেখানে প্রত্যেক ধর্মের মানুষের কথা ভাবে, এখানেও ভেবেছে। হিন্দুদের কথা ভাবা কি অন্যায়? খ্রিস্টানদের কথা ভাবা কি অন্যায়? স্পষ্টভাবে যে নির্দেশিকা আছে সেটা দেওয়া হয়েছে, দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা আছে, মাইক কত ডেসিবেলে বাজানো যাবে কি যাবে না, সারা ভারতবর্ষে এরকম নিয়ম কানুন আছে। তারপর নতুন করে এই অশান্তি পাকাবার উদ্দেশ্যটা কি আমরা জানতে চাই। নওশাদ সিদ্দিকী এই নন ইস্যুটাকে একটা ইস্যু করে রাজ্যে কি ঝামেলা পাকাতে চাইছেন, আবার মনে করিয়ে দিতে চাইছেন? দেখুন, ধর্মীয় কোনো বিষয় বা ধর্মীয় কোনো কিছু দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা আইনি হতে পারে, বেআইনি হতে পারে, সেটা প্রথাগত হতে পারে বা প্রথাগত নাও হতে পারে। দীর্ঘদিন ধরে যদি চলে আসে কোনো একটা জিনিস, সেটা যখন শুরু বা বন্ধ হয় তখন কিন্তু সেই নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষের উপরে তার এফেক্ট পড়ে। আজান দেওয়া ইসলামের অঙ্গ, কিন্তু মাইকে আজান দিতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই, কোরআন হাদিস কোথাও লেখা নেই। বা যেই সময় ইসলাম ধর্ম এসেছিল সেই সময় এইসব মাইক টাইক ছিল না। বা আজকে আমরা যবে থেকে মাইক দেখতে পাচ্ছি তবে থেকেই এই জিনিসটা নতুন করে অ্যাড হয়েছে, এর সঙ্গে ধর্মীয় কোনো রীতিনীতি নেই, কিন্তু প্রথাগতভাবে দীর্ঘদিন ধরে চলে আসছিল। স্বাভাবিকভাবেই এটা যখন এখন বন্ধ হয়েছে, মুসলমানদের মনে হবে তাদের ধর্মের উপরে আঘাত অনেক কিছু মনে হবে, কিন্তু তাদের এটাও মনে রাখতে হবে যে এই ভারতবর্ষের ভূমিতে শুধু মুসলমানরা বাস করে না, এখানে তারা কিন্তু মাইনরিটি, সংখ্যালঘু, তারা সংখ্যায় কম মানুষ, সংখ্যায় বেশি মানুষদের কি এইভাবে প্রত্যেক দিন বিরক্ত করতে পারেন? এই প্রশ্নটাও তো উঠবে। আজকে দীর্ঘদিন ধরে এই প্রথাটা চলে আসছিল। কেন চলে আসছিল? কারণ এই দেশে কংগ্রেসের শাসন ছিল, এই দেশে তৃণমূলের শাসন ছিল, এই দেশে সিপিএম এর শাসন ছিল, যারা তাদেরকে ভোট ব্যাংক হিসেবে মনে করত এবং জামাই আদর করে রাখতো। তাদের দীর্ঘদিন থেকে চলে আসা ন্যায় অন্যায় সবটাকে তারা ধৃতরাষ্ট্রের মতন চোখ বন্ধ করে সহ্য করত। আমরা সহ্য করেছি। কিন্তু এখন কি দীর্ঘদিন ধরে যদি খারাপ কোনো কিছু চলে আসে, আমি একটাই প্রশ্ন করতে চাই, এখন হিন্দু ধর্মেও তো অনেক খারাপ জিনিস চলে আসছিল। হিন্দু ধর্মের সমাজ যারা সংস্কার করেছেন তারা সেই সমস্ত জিনিসগুলোকে বাতিল করেছেন, নিজেরাই সংস্কার করেছেন, তার জন্য আইন তৈরি করতে হয়নি। ছোটবেলায় বিয়ে দেওয়াটাও এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের মনে হতে পারে এটা একটা সামাজিক কুরীতি, সেটাকে বন্ধ করা হয়েছে। সতী প্রথা ছিল হিন্দু ধর্মে, সেটা অবশ্য ধর্মীয় অঙ্গ নয়, প্রথাগতভাবে চলে আসছিল, সেটাকে বন্ধ করা হয়েছে। কিন্তু আপনাদের ধর্মে যদি কোনো কিছু খারাপ, কোনো কিছু কুরীতি থাকে, আমি ধর্মে খারাপ আছে বলবো না, আমি প্রথাগতভাবে বলছি, আবারও বলছি যে আজান দেওয়াটা, এই মাইকে করে আজান দেওয়াটা কোনোভাবেই ইসলামের অঙ্গ নয় বা ধর্মীয় অঙ্গ নয়, এটা প্রথাগতভাবে চলে আসছে। ইসলামে আজান কোথা থেকে শুরু হলো? আবু বকর প্রথম যে আজানটা দিয়েছিলেন ওটা কি মাইকে করে দিয়েছিলেন? যারা আমার থেকেও ভালো ইসলাম ধর্ম সম্পর্কে জানেন তারা তো এটা ভালোভাবে বলতে পারবেন। তিনি তো নিজের খালি গলায় জোরে আওয়াজ করে আজান দিয়েছিলেন। তাহলে আজকে বদল হলো কেন? বা কোরআন হাদিসে কোথাও কি লেখা আছে মাইকে করে দিতে হবে? আপনারা তো এই মাইকেই নাচ গান এইসব হয় তার বিরোধিতা করেন, তাহলে আজানের ক্ষেত্রে মাইকের ব্যবহারের কারণটা কি? দুরকম নিয়ম তো হতে পারে না। আজকে সেই কারণেই যেহেতু মানুষের অসুবিধা হয়, আপনারা জানেন যে বহু বছর আগে মুম্বাইয়ে একজন শিল্পী আছেন, তিনি এর প্রতিবাদ করেছিলেন, তারপর তাকে কতটা সহ্য করতে হয়েছিল।
তাকে বলিউড থেকে কার্যত ব্যান করে দেওয়া হয়েছে। সোনু নিগমের কথা আমি বলছি, তার বাড়ির পাশেই মসজিদ। সোনু নিগম সকালে ঘুমোতে পারেন না, একজন শিল্পী এমনিতেই হয়তো অনেক রাতে ঘুমোতে চান, ভোরবেলা 4টের সময় চিৎকার শুরু হয় তার কানে, তিনি ঘুমোতে পারেন না। এরকম মসজিদের পাশে যারা বাস করেন সকলেই জানেন কি অসুবিধাটা না তাদের হয়। অথচ নওশাদ সিদ্দিকী এই বিষয়টাকে কেন্দ্র করে হাঙ্গামা করতে চাইছেন। রাজ্যের ডিজিকে তিনি একটা চিঠি পাঠিয়েছেন, সেখানে কারণ জানতে চেয়েছেন এবং সেখানে কার্যত তিনি ঘুরিয়ে ফিরিয়ে অভিযোগ করছেন যে পুলিশ নাকি এই মাইক খুলে নেওয়ার নাম করে ডিস্টারবেন্স করছে, মুসলমানদের ডিস্টার্ব করছে, ভয় দেখাচ্ছে, এরকম নওশাদ সিদ্দিকীর অভিযোগ। আমি তার ফেসবুক প্রোফাইলেও দেখিয়ে দিতে পারি। নওশাদ সিদ্দিকীর যদি আমরা ফেসবুক প্রোফাইলে যাই তাহলে আমরা দেখতে পাবো তিনি সেই চিঠিটা আপলোড করেছেন এবং এই বিষয়টাকে তিনি একটা রাজনৈতিক বিষয়ের দিকেও কিন্তু নিয়ে যেতে চাইছেন। তিনি সরাসরি এই, আপনাকে বলে রাখি যে নওশাদ সিদ্দিকী এই মামলা করার জন্য সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেছে নিয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তিনি কেন বেছে নিয়েছেন আপনারা জানেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনিতেই হিন্দু ধর্মের লোকেদের পছন্দ করেন না, হিন্দু ধর্মকে পছন্দ করেন না, হিন্দু ধর্মের বিরুদ্ধে বিষাদগার করেন। শুধুমাত্র তাই নয়, তিনি সোহরাওয়ার্দীর সমর্থক, তিনি দেশবিরোধী প্রত্যেকটা এলিমেন্টের সমর্থক। বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিতর্কিত মন্তব্য করতে, তাকেই বেছে নিয়েছেন নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, বিকাশ রঞ্জন বাবু আবার তৃণমূলের ব্যাপারে খুব তিনি সহমর্মী। আপনারা জানেন যে দেবরাজের মামলাটা তিনি লড়ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেকে স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি বলেন। তিনি বলেন তিনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষের পাশে আছেন, তিনি মেহনতি মানুষের পাশে আছেন। আমাকে বলবেন দেবরাজ চক্রবর্তী কোন গোছের মেহনতি মানুষ? হ্যাঁ, এটা ঠিক। আমিও মনে করি যে ভারতবর্ষে প্রত্যেকটা অভিযুক্তের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই প্রশ্নটা কি উঠবে না যারা রাজনীতি করেন, রাজনীতি করার সঙ্গে সঙ্গে যারা আইনের পেশাতেও আছেন, তারা ওই রাজনৈতিক যে তাদের রংটা রয়েছে আইনের পেশায় যখন থাকবেন তখন সেটাকে তারা কি কনসিডার করবেন কি করবেন না, এই প্রশ্নটা আমার রয়েছে। কপিল সিব্বলরা যখন তৃণমূলের দুর্নীতির মামলাগুলো লড়েন, দুর্নীতির পক্ষে সওয়াল করেন, তখন রাজনীতিবিদ কপিল সিব্বল ধরবো নাকি আইনজীবী ধরবো? আমি ধরে নিতে পারি তিনি আইনজীবী হিসেবে লড়ছেন, কিন্তু তার রাজনৈতিক সত্তাকে তিনি কি একেবারে বিকিয়ে দিতে পারেন? আজকে বিজেপির মামলাগুলো কেন লড়েন না কপিল সিব্বলরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা? বিজেপির মামলাগুলো তারা লড়বেন না, তারা তাদের মামলা লড়বেন যারা ইন্ডি জোটের সদস্য। তার মানে তারা তাদের পুরোপুরি রাজনৈতিক সত্তাকে বাদ দিয়ে দিতে পারেন না, রাজনৈতিক সত্তাকে তারা সঙ্গী করেই মামলাটা লড়েন। ফলে এই নাকামিগুলো তো কোনো মানে হয় না। আমি আপনাকে সরাসরি নওশাদ সিদ্দিকীর অডিওটা শোনাই। নওশাদ সিদ্দিকী এদিন কি বলেছেন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। আর একটা আপনাদের মাধ্যমে সাধারণ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল, আছে, থাকবে। আমরা আইনি লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না। যখন শুভেন্দু আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকের টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর কথা। এখানেও কিন্তু মারাত্মক ছল চাতুরি রয়েছে। ধরুন সাইলেন্স জোনে কোনো ধরনের আওয়াজ করা যায় না, এমনকি বাইকের হর্নও আপনি দিতে পারবেন না, বা আপনার 4 চাকা থাকলে সেই হর্ন দিতে পারবেন না। সাইলেন্স জোন কোন জায়গাগুলোকে বলা হয়? মূলত আপনারা জানেন যে হাসপাতাল সাইলেন্স জোনের মধ্যে পড়ে, কিছু কিছু মন্দির টন্দিরও সাইলেন্স জোনের মধ্যে পড়ে। তো গুরুত্বপূর্ণ এই সাইলেন্স জোন, বিশেষ করে হাসপাতাল যেখানে থাকে সেই ধরনের বিষয়গুলো তো রয়েছে, সেখানে আপনি বাজাতে পারবেন না। কলকাতায় বহু
সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে, সরকারি হাসপাতালের পাশে মসজিদ রয়েছে, এবং দায়িত্ব নিয়ে বলছি সেখানে কিন্তু আজান হয়, মাইক বাজে। সেই দায়টা কি নওশাদ সিদ্দিকীরা নিজের ঘাড়ে নেবেন কি নেবেন না? কলকাতায় আরজিকর হাসপাতালের আশেপাশে কি কোথাও কোনো মসজিদ নেই? তারও সেখানে কি বাজে না? দক্ষিণ দমদম হাসপাতাল যেখানে রয়েছে, পৌরসভার হাসপাতাল, তার ঠিক পাশেই নাগের বাজারে কিন্তু মসজিদ রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মসজিদ থেকে এতদিন সেখানে কিন্তু মাইকে করেই আজান দেওয়া হতো। সেখানে কি সাইলেন্স জোনের নিয়ম কানুন মানা হচ্ছে? তিনি যে এত মসজিদগুলোর হয়ে দরদি হয়ে সহমর্মী হয়ে সওয়াল করছেন, তিনি কি মসজিদগুলোর এই দায়গুলো কি নেবেন কি নেবেন না? সরাসরি প্রশ্ন। আমরা জানি এটা একটা রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে। এটা কোনোভাবেই তিনি মুসলমানের দরদি, মুসলমানের মসিহা কতটা আছেন আমরা জানি না, হতেও পারে, কিন্তু এই মসিহা হওয়ার চেষ্টা কেন, কোন সময়? আসলে নওশাদ সিদ্দিকী স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে এই সময়টাতে দাঁড়িয়ে তৃণমূল যখন ভেঙে যাচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলিমরা এতদিন কাকে সব থেকে বেশি ভোট দিয়েছে? ছোট বাচ্চারাও জানে, 8 থেকে 80 সকলেই জানে যে তৃণমূল কংগ্রেসকে সব থেকে ভোট দিত মুসলমানরা। তৃণমূল কংগ্রেস যে 41 থেকে 45% মাঝামাঝি ভোট পেয়েছে অতীতের সময়গুলিতে, এবার 5% কমে 41-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। 41-এর মধ্যে তো প্রায় 27 থেকে 28% ভোট তো মুসলমানের রয়েছে। তার মানে হিন্দু ভোট 10, 11, 12, 13%-এর বেশি নয়। তাহলে মূল লড়াইটা হচ্ছে এই 27% ভোটের, আপনারা কিন্তু বুঝবেন। এবং পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল এতদিন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিতেন, কিন্তু মিমের মতন সরাসরি মুসলিম নামধারী পার্টিকে তারা ভোট এখনো মুসলমানরা ওইভাবে দেননি। কিছু কিছু বিধানসভা কেন্দ্রে অবশ্যই দিয়েছেন, যেমন ডোমকলে সিপিএমকে তারা জিতিয়েছেন, আইএসএফকে জিতিয়েছেন, কিন্তু আইএসএফ সরাসরি মুসলমান নামধারী দল না হলেও আইএসএফ এর যদি আপনি বেশিরভাগ লোকজনকে দেখেন, তারা মুসলিম ব্যক্তি আছেন বা ওই এজেন্ডাই তারা চালান। পীরজাদা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই সাহেব, তারা তো ওইভাবেই দলটাকে চালাচ্ছেন, ওইভাবেই দলটাকে প্রমোট করছেন। তারা মুসলমান এরিয়াগুলোতেই নিজের দলটাকে গিয়ে প্রমোট করছেন বেশি বেশি করে। নামে সেকুলার ফ্রন্ট হলেও এটা পুরোপুরি একটা মুসলিম ফ্রন্ট। আইএমএফ নাম হওয়া উচিত ছিল ইন্ডিয়ান মুসলিম ফ্রন্ট, বা সরাসরি কোনো কি বলবো রাজনৈতিক আছিলা না করে যেইভাবে মিম নিজেদেরকে মুসলিমদের দরদি দল বলে করে। ভারতবর্ষে রাজনৈতিক দল পেতে গেলে কোনো নির্দিষ্ট ধর্মের দল হলে চলে না, তাকে হলফনামায় দিতে হয়। তারা সেকুলারভাবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর জন্য কাজ করবে, কিন্তু করার পরেও এই মুসলিম লীগ বা মিম বা আইএসএফ তারা মুসলমানের জন্যই হয়ে কাজ করে, এটা একেবারে আমরা সকলেই জানি। ফলে এই ভেগ নামধারী আইএসএফ কেন এই ভেগ নামটা ধরলো? তারা সরাসরি চেয়েছিল বামফ্রন্টের মধ্যে শরিক হবে, তারা হয়েও উঠছে। তারা বামফ্রন্টের একটা দীর্ঘমেয়াদী শরিক, অনেকদিন ধরে বামফ্রন্টের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে, স্বাভাবিকভাবেই তারা এই ধরনের নাম দিয়েছে। কিন্তু তারা মুসলমানদের জন্যই কাজ করছে এবং ইস্যুগুলোই সেরকম তুলছে। আজকে নওশাদ সিদ্দিকী বলছেন, চার্চের সঙ্গে তুলনা করছেন, গির্জার সঙ্গে তুলনা করছেন, মন্দিরের সাথে তুলনা করছেন। বহু মন্দিরে মাইক বাজে, এটাও সত্যি কথা, জোরেই বাজে, হয়তো কোনো মিথ্যে কথা নয়। বা হিন্দুদের অনেক ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে জোরালোভাবে মাইক বাজানো হয়, সেটারও আমরা প্রতিবাদ করছি। বহু মানুষের কষ্ট হয়, এটা সঠিক, কিন্তু একটা আসল জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। হিন্দুদের যে মাইক বাজে সেটা সারা বছর 365 দিন বাজে না, কোনো কোনো নির্দিষ্ট ধর্মীয় উৎসবের সময় কয়েকদিন করে বাজে। যেমন ধরুন দুর্গাপুজোর সময় সারা ভারতবর্ষে তো মাইক বাজে না, সব থেকে বেশি কোথায় বাজে? পশ্চিমবঙ্গে বাজে। সারা ভারতবর্ষে দুর্গাপুজো হয়, কিন্তু অতটা উৎসাহের সঙ্গে হয় না। ফলে পশ্চিমবঙ্গে 4 দিন হিন্দুরা দুর্গাপুজোয় মাইক বাজায়, সেখানে সবসময় ভক্তিমূলক গান চলে, এমনটাও নয় যে আপনাকে ভক্তিমূলক গানই শুনতে হবে বা হিন্দুদেরই গান শুনতে হবে। তার থেকে অনেক বেশি বলিউড টলিউডের গান চলে, এটাই বাস্তব। ভুল হতে পারে, সঠিক হতে পারে, কিন্তু এইভাবেই হয়। বা মন্দিরের কথা যদি বলেন, তাহলে মন্দিরে নির্দিষ্ট কোনো সময় হয়তো বাজতে পারে, কিন্তু মসজিদ থেকে কি হয়, সারা দিনে 24 ঘন্টায় 5 বার করে আপনাকে বিরক্ত করা হয়। সকালবেলা 4টের সময় আমরা সবাই ঘুমোই, যাকে ওরা ফজরের নামাজ বলেন, আজানুল ফজর,
সেই ফজরের আজানের সময় তো আমরা হিন্দুরা ঘুমোই, হিন্দুরা কেন, মুসলিমরাও বেশিরভাগ মানুষ ঘুমোয়, সারা পৃথিবীর মানুষ ওটা ঘুমের টাইম। ঘুমের সময় আপনি মোরগের মতন কুকড়ুকু শুরু করলেন, সবার ভালো নাই লাগতে পারে। এরকম 5টা মানে 24 ঘন্টায় 5 বার সারা বছর আপনারা বাজাচ্ছেন। অসুবিধা যদি হয় কারো, তারা বললে অন্যায়। সরকার আজকে এই অসুবিধার কথা বুঝেই তো এই কাজটা করেছে, সেটাকেও একটা পলিটিক্যাল ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে। ওই শুক্রবারিয়া সমাজকে আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকী কোথায় ছিলেন যখন সাংবাদিকদের পেটানো হলো? এসএফআই ডিওয়াইএফআই এর যে মিছিল ছিল, ককরোচ জনতা পার্টি যেদিন মিছিল ডেকেছিল, সেই ককরোচদের নাম করে এসএফআই ডিওয়াইএফআই মিছিলটা হাইজ্যাক করলো, সেখানে এই শুক্রবারিয়া সমাজ ঢুকে পড়লো, আজকে সাংবাদিকদের পেটালো, তখন নওশাদ সিদ্দিকী কোথায় ছিলেন? আজকে এই প্রেস কনফারেন্স করতেও তো সাংবাদিকদের প্রয়োজন হয়েছে, সাংবাদিকদের ছাড়া তো আপনি রাজনীতি করতে পারবেন না। অথচ সেই সাংবাদিকরা যখন মার খেলো তখন কোথায় ছিলেন নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিকীকে কিন্তু দেখতে পাওয়া যায়নি সেই সময়। বা সমাজের যখন বৃহত্তর ইস্যু থাকে তখন নওশাদ সিদ্দিকীদের দেখতে পাওয়া যায় না। আজকে কি ইস্যুর অভাব রয়েছে? আজকে পশ্চিমবঙ্গে রাস্তাঘাটের অবস্থা কি? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে যেভাবে একেবারে নরকের সাম্রাজ্যে পরিণত করে রেখে দিয়ে চলে গেছেন, নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলছেন। ফুরফুরা শরীফ থেকে আপনাকে বিধানসভায় আসতে গেলে কি ধরনের আপনাকেও খারাপ রাস্তার উপরে যেতে হয়, আপনি তো সে বিষয়ে কথা বলছেন না। পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তায় রাত্রিবেলা আলো পাওয়া যায়, আছে কয়েকটা নির্দিষ্ট হাইওয়ে ছাড়া, বাদবাকি স্টেট হাইওয়েতেও, ন্যাশনাল হাইওয়ে ছাড়া স্টেট হাইওয়েতেও সব জায়গায় আলো আছে। কই, আপনি তো এটা নিয়ে কথা বলছেন না। পশ্চিমবঙ্গে যে পরিমাণের বেকারত্ব ছেড়ে রেখে দিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নওশাদ সিদ্দিকীকে তো এর বিরুদ্ধে কথা বলতে দেখা যাচ্ছে না। যেগুলো সত্যি মানুষের প্রকৃত ইস্যু, আপনি কেন কথা বলছেন না? আজকে নেতাজি হিন্দু মুসলমান কারো ছিলেন না, নেতাজি সকলের ছিলেন। আজকে একটা উত্তরবঙ্গের পাগলা মহারাজ নগেন পাগলা যেভাবে অপমান করে চলেছে নেতাজি থেকে শুরু করে শিবাজি, আমাদের ভারতবর্ষের আইডিয়ালেরা, এরা আমাদের নায়ক, তার বিরুদ্ধে এই নগেন পাগলা যে উল্টোপাল্টা বিতর্কিত মন্তব্য করছে এবং নির্দিষ্টভাবে করে যাচ্ছে তার সংগঠনকে দিয়ে, তার যে ওই লোকজন আছে পছন্দের, তার যে দলের লোকজন, কি সব সেনা টেনা নাম দিয়েছে, প্রাইভেট আর্মি তৈরি করে রেখেছে নগেন পাগলা, এর বিরুদ্ধে, এবং সেই প্রাইভেট আর্মিকে দিয়ে তারা মানুষকে খেপানোর নিয়মিত কাজ করে যাচ্ছেন। গ্রামে ছোট ছোট গ্রাম সভা ডেকে মানুষ খেপানো চলছে। নওশাদ সিদ্দিকী এর বিরুদ্ধে কথা বলছেন না কেন? কেন কথা বলছেন না? আসলে আপনিও প্রত্যেকটা সময় যে রাজনীতি করছেন, ভোট ব্যাংকের কথা ভেবে রাজনীতি করছেন। সমস্ত রাজনৈতিক দল তাই করে, আপনিও সেটা করছেন। আপনিও কোনো আলাদা কিছু নন। ওই তরুণ তুর্কি যুবক মানুষের কথা বলে, মুসলমানদের কথা বলে, অমুকের কথা বলে, তমুকের, কিচ্ছু না। সব ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই হচ্ছে, আলাদা কিছু আপনি করছেন না মিস্টার নওশাদ সিদ্দিকী। এই বিষয়গুলো বন্ধু আমাদের ভাবতে হবে, মাথায় রাখতে হবে। মুসলিম সমাজকেও বুঝতে হবে যে তাদের নেতারা শুধুমাত্র বোকা বানিয়ে চলেছে। যে কোনো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে, সিপিআইএম থেকে শুরু করে, মিম থেকে শুরু করে, এই নওশাদ সিদ্দিকীর আইএসএফ পর্যন্ত। এবার বাকিটা জনগণের উপরে আমি ছেড়ে দিলাম। জনগণ যেটা বুঝবেন, যেটা ভালো মনে করবেন করবেন। আপনাদের এই ভিডিও কেমন লাগলো দর্শক, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আগামীকাল আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন। এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও বলছি, এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট বাটনের ওখানে একটা হাইপ বাটন থাকে। এই ভিডিও ভালো লাগলে আপনারা হাইপ করে দিলে অ্যালগোরিদমের হেল্প হবে, ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছবে। এমনিতেই নোটিফিকেশন বহু মানুষের কাছে যাচ্ছে না। প্রত্যেক চ্যানেলের সঙ্গে একই অবস্থা ইউটিউব ইন্ডিয়ায় হচ্ছে। তো যাই হোক, সেটা তো টেকনিক্যাল পার্ট, এখানে আপনার আমার কিছু করার নেই। কিন্তু আপনারা আমাদের যদি সহযোগিতা করতে চান তাহলে জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সুপার থ্যাঙ্কস পাঠালে আপনাদের দেওয়া অর্থ সাহায্য আমরা ভালো কাজেই ব্যবহার করব বা করে থাকি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।